ইন্ডিয়া কি আমাদের পিতা? ইন্ডিয়া কি আমাদের স্বামী? ইন্ডিয়া কি আমাদের ভগ্নিপতি? যদি এগুলো কোনোটাই না হয় তাহলে আমার দেশের মানুষ আমার দেশের মতো করে পৃথিবীটা দেখবে, আমার পায়ে দাঁড়ায় আমি আকাশ দেখব। তা আমি সংক্ষেপে জানো, আমার আসলে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির মিটিং আমাদের, তো ওইখানে আমাদের যেতেই হচ্ছে। তো আমি প্রথমে আমার এই যে সংস্কার করার কথা যে আমরা বলতে পারতেছি, যা যেসব শহীদরা, যে সমস্ত ছেলেমেয়েরা তাদের আত্মত্যাগের বিনিময়ে এখানে আমাদের পৌঁছে দিয়ে গেল, তাদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা। আরেকটা জিনিস, ওহুদের যুদ্ধে যখন মধ্য পর্যায়ে মানে বিজয় হয়ে গেছে মনে হচ্ছে, সেই সময় ওই গিরিপথ রক্ষায় যারা নিয়োজিত ছিল তারা গিরিপথের দায়িত্ব ত্যাগ করে রসুলের নির্দেশ লঙ্ঘন করে ইয়েতে অংশ নিল, মানে গনিমতের মাল কালেকশনের অংশ নিলেন, এবং যে যুদ্ধে জয়লাভ করে গেছিল সেই যুদ্ধ হাতছাড়া হয়ে গেল। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে আমরা এখন আছি ওহুদের যুদ্ধের মাঝখানে, একটা পর্যায়ে হয়ে গেছে। এখন গিরিপথ রক্ষায় যাদের দায়িত্ব তারা যদি গিরিপথ ত্যাগ করে এই স্থান ত্যাগ করে অন্য কোনো কাজে মনোনিবেশ কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কারণ ইতিমধ্যেই আমাদের রাজনৈতিক দলগুলো এক ধরনের কোলাহল তৈরি করেছে এবং আমি খুবই বিচলিত। তবে একটা জিনিস খুব আশাবাদী যে 1971 সালে মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে, আমি খুবই তরুণ একজন মুক্তিযোদ্ধা ছিলাম, মুক্তিযুদ্ধতে ফিরে এসে আমরা কি করি, আমরা শেখ মুজিবুর রহমানকে বিশ্বাস করেছিলাম। উনি বলেছিলেন অস্ত্র ত্যাগ করো, অস্ত্র ছেড়ে দাও, যার যার জায়গায় ফিরে যাও। আমরা ফিরে গেলাম, কিন্তু যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে গেছিলাম যে মানবাধিকার, গণতন্ত্র এবং ন্যায় বিচার এবং সম্পদের সুষম বন্টন, আমরা মৌলানা ভাসানীর ফলোয়ার ছিলাম। আমরা মনে করেছিলাম যে একটা অসভ্য সমাজ যেখানে একজনের 20 তলা বিল্ডিংয়ের মানে আরেকজনের গাছতলায় থাকে, এটা হবে না, এটাকে পিটিয়ে সোজা করতে হবে এবং এটা একই লেভেলে নিয়ে আসতে হবে। এটা আমাদের এক ধরনের ফরম্যাট ছিল, অর্থাৎ একটা সুষম সমাজ, যেটা আল মাহমুদ বলেছেন যে আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন। এই ফসলের সুষম বন্টনের ব্রত নিয়ে আমরা গেলাম, ফিরে আসলাম, অস্ত্র ত্যাগ করে বাড়ি ফিরলাম, দেখলাম যে বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে আমরা সব কিছু ভুলুণ্ঠিত হয়ে গেল। শেখ মুজিব খুব দ্রুতই, যে মানুষটা 66 সাল থেকে 70 সাল পর্যন্ত মোটামুটি জাতিকে একটা জায়গায় পৌঁছে দিয়ে গেছেন স্বাধীনতার দরজায়, যদিও এখানে মৌলানা ভাসানীর কথা আসবে, কারণ 69 সাল পর্যন্ত আমরা জানতাম যে মৌলানা ভাসানী বাংলাদেশের জাতির পিতা হবে, কারণ তখন রাস্তায় মাঠে ঘাইতে স্লোগান দেওয়া হতো। কিন্তু 3রা মার্চ 1971 সাল অসম আব্দুর রব, আপনার জেলার লোক, আমাদের আসম আব্দুর রব ভাই, উনি হঠাৎ করে ঘোষণা করলেন যে জাতির পিতা হলো শেখ মুজিবুর রহমান। এটাই আওয়ামী লীগ যেহেতু পরে ক্ষমতায় গেল, তারা এটাকে শেখ মুজিব বলে ইয়েস আমি জাতির পিতা, 72 সালে সংবিধান। তো এই তো ঘটনাটা। তো সেইটার থেকে 3.5 বছরের মধ্যে বাংলাদেশ সত্যি সত্যি গণতন্ত্রহীন, নিকৃষ্ট প্রজাতির স্বৈর শাসন এবং মানে যাচ্ছে তাই করার একটা, এটাকে বলে যে মুক্ত মৃগয়া, লুণ্ঠন। আপনি ভাবেন যে 27,000 রাজনৈতিক নেতাকর্মী মারা গেছে শুধুমাত্র রাজনৈতিক ভিন্নমত অবলম্বনের দায়ে, কোনো বিচার হয়নি তাদের। 15 লক্ষ লোক মারা গেছে 74-এর দুর্ভিক্ষে। আমাদের আজকের বুদ্ধিজীবী, আজকের আলেম সমাজ, আজকে আমাদের মতো আধা শিক্ষিত যেগুলো, এগুলো কারো লেখায়, কারো রচনায় এই মর্মান্তিক ট্র্যাজেডিটা আছে নাই, বয়ান তৈরি করা হয়নি। বয়ান তৈরি না করার ফলে পরবর্তীকালে আওয়ামী লীগ আবার দানব হতে পেরেছিল। আমরা যদি সত্যিকার অর্থে চিহ্নিত করতে পারতাম তাহলে এটা হতো না। তারপরে 4র্থ সংশোধন, এগুলো তো পুরনো কথা। তো সেই ভুলটা আমরা করেছিলাম শেখ মুজিবকে বিশ্বাস করে। তিনি ফ্যাসিবাদের জন্ম দিলেন। শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু না বলে জিহ্বা কেটে ফেলানো হতো, মাথা কেটে, ছেলের মাথা কেটে বাপকে বাধ্য করা হয়েছে ফুটবল খেলতে। এই তো সেই বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ। সেই বাংলাদেশ থেকে আমরা কিন্তু হেরে গেছিলাম। 15ই আগস্টের পরে আমরা আবার নিঃশ্বাস নেওয়া শুরু করলাম এবং 7ই নভেম্বর সত্যিকার অর্থেই কিন্তু বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো। কারণ 16ই ডিসেম্বরের স্বাধীনতা ছিল একেবারেই ভারতীয় আর্মির কাছে পাকিস্তান আর্মির সারেন্ডার। আমার সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে ওই অনুষ্ঠানে উপস্থিত হতে দেওয়া হয় নাই। বাংলাদেশের জন্মলগ্নের থেকে ইন্ডিয়ান খপ্পরে ঢুকে গেল। আমাদের ঢাকা ক্লাব সহ বিভিন্ন জায়গায় দেখবেন যে মুক্তিযুদ্ধে 15 বছর হাইলাইট করা হয়েছে কোন ছবিটা, যে ছবিটা হলো নিয়াজি সারেন্ডার করতেছে অরোরার কাছে। ইজ ইট সিম্বল অফ আওয়ার মুক্তিযুদ্ধ? এটা তো হতেই পারে না। আমার মুক্তিযোদ্ধারা গেল কোথায়?
তাদের কোনো অংশগ্রহণই নাই এখানে। ওইটা ভারত বারবার আমাদেরকে দেখায় যে দেখ আমি কিন্তু তোকে স্বাধীন করে দিয়েছিলাম, তুই কিন্তু আমার দয়ার দান। এইটা আমরা 15 বছর ধরে ভারতীয় জুতা মাথায় নিয়ে ঘুরে বেরিয়েছি। তো সেই রকম একটা পৃথিবীর থেকে বেরিয়ে বার করে নিয়ে আসছে আমাদের ছেলেরা। এইবারের যেটা সুবিধা হচ্ছে যে ছেলেরা মাঠ ছাড়ে নাই। আমি তাদেরকে স্যালুট জানাই যে রাজনৈতিক কোলাহলকে মোটামুটি নিয়ন্ত্রণে এসে বিশৃঙ্খল ভেড়ার পাল এগুলোকে যদি একজন সুচারু সুদক্ষ রাখাল না থাকে সেগুলোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। সেই জন্য একটা ভালো রাখালের দরকার। আমি মনে করি ছেলেরা সেই ভ্যানগার্ডের দায়িত্ব পালন করতেছে, এইখানে তাদেরকে সমর্থন করতে হবে আমাদের। তো আমি সংস্কারের ব্যাপারে তো অনেক কথা বলা হলো। আমি সংস্কারের ক্ষমতার বিকেন্দ্রীকরণে বিশ্বাস করি। আমি মনে করি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুই পদকেই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। ভদ্রতা দেখে আপনি একজনের কাছে ক্ষমতা তুলে দেবেন, সে আরেকটা দৈত্য পরিণত হবে, দানব, এইটা হইতে দেওয়া যাবে না। আর প্রেসিডেন্টকেও প্রত্যক্ষ ভোটে ক্ষমতার ভাগাভাগি করতে হবে, ক্ষমতা এককেন্দ্রিক করা যাবেই না। তো আরেকটা হলো যে সংস্কারের কথা বলা হয়েছে বহুবার। মৌলানা ভাসানীর একটা কথা আমার মাথায় আসতেছে যে তিনি বলতেন, তাকে ওই যে মৌলানা ভাসানী আপনারা জানেন যে তার সাথে কমিউনিস্ট বা সমাজতান্ত্রিকরা খুব ক্লোজ ছিল। মৌলানা ভাসানী মনে করতেন যে ইসলামের সাথে সমাজতন্ত্র যুক্ত করে যদি একটা কিছু করা যায় তাহলে এই জালেমগুলোকে মোকাবেলা করা সম্ভব। কারণ জালেম, মৌলানা ভাসানীর মধ্যে জালেম সেই ইসলামিক হোক আর অন ইসলামিক হোক, জালেম তো জালেমই। আপনার শোষিত সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, শোষিত মানুষ সবসময় শোষিত এবং তারা পরস্পরের ভাই, এটা ছিল তার কনসেপ্ট। এবং তিনি রবুবিয়ত কায়েমের কথা বলতেন। তিনি বলতেন যে হক্কুল এবাদ প্রতিষ্ঠা করতে হবে, পালনবাদ প্রতিষ্ঠা করতে হবে। পালনবাদ প্রতিষ্ঠা করতে না পারলে খালি হুরপুরের নেশায় থাকলে চলবে না, দুনিয়াকে আবাদ করতে হবে, দুনিয়াকে আল্লাহর ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে হবে। তো সেই জন্য কমিউনিস্টদের সাথে একটু মিশতেন। তো কমিউনিস্টে মৌলানাকে ভাবলো, এটা আপনার হাজী দানেশের লেখার মধ্যে পাওয়া যায়, বলছে জেলখানায় আমরা হুজুরকে বললাম যে হুজুর আপনাকে আমরা একটু মার্ক্সবাদটা একটু আলোচনা করি আপনার সাথে। তো বলছে করো। তো মার্ক্সবাদ আলোচনা 15 দিন ক্লাস নিছে। ক্লাস নেওয়ার পরে তো বলেছে, তারপরে হুজুরকে জিজ্ঞেস করছে হুজুর আমাদের বক্তব্য তো শেষ, তো এখন আপনার কোনো জিজ্ঞাসাবাদ আছে কিনা, প্রশ্ন আছে কিনা। তো হাজী দানেশ লিখছেন যে বিরাট একটা পান নিলেন তিনি, 15 মিনিট ধরে পানে চুন মাখালেন, জর্দা ছড়াই দিলেন, তারপরে পানটা মুখের মধ্যে দিয়ে আরও 15 মিনিট আগে প্রসেস করলেন। প্রসেস করে পিকদানিতে প্রায় আধা লিটার পরিমাণ পিক ফেললেন। পিক ফেলে গামছা দিয়ে মুখ মুছে বললেন যে বুঝছো হাজি দানেশ, এই তোমাদের এই মাছ ভাত দিয়ে আমার চলবে না, আমি করি মাছ ভাতের রাজনীতি, আমাকে ওই মাছ ভাতের রাজনীতিটা করতে দাও। আমার কৃষক থার্ড ওয়ার্ল্ড থিওরি কি জানে না, কোথায় মার্ক্সবাদ লেনিনবাদ ডায়ালেকটিক ম্যাটেরিয়াল যেগুলো বোঝে না ওরা। ও আল্লাহ বলে, আল্লাহ বোঝে, রসুলকে বোঝে, কোরআন শরীফ বোঝে। তো ওই শিক্ষায় তাকে শিক্ষিত করে ওইখান থেকে তাকে আলোতে নিয়ে আসো, ওটাই তার পথ, এটা বাদ দেওয়া হবে না। তা আমিও মনে করি যে আমাদের এই অভ্যুত্থান এটা একটা বিরাট সুযোগ। এইখানে আমাদের অনেকগুলো প্রয়োজনীয় কাজ করতে হবে। আমি খুব সংক্ষেপে সময় নিচ্ছি। সেটা হলো যে অনেক সংস্কারের কথা বলবেন আপনারা, এখানে এত বিচক্ষণ ব্যক্তিবর্গ আছেন। আমি কয়েকটা বেসিক কথা বলি। 1 নম্বর হলো তথ্য সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে বাংলাদেশের মিডিয়া, সেটা পত্রিকা হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক, মিডিয়ার মালিকরা, মিডিয়া যারা নিয়ন্ত্রণ করছে, এখানে সাংবাদিকরা কিন্তু এখানে অপরাধী না। সাংবাদিক তো মনে হচ্ছে সাংবাদিক একটা প্রতিষ্ঠানে চাকরি করে, সে কি করবে, তাকে যেভাবে অ্যাসাইনমেন্ট করতে বলে সে সেভাবে করে নিয়ে আসে। তো এই যে মিডিয়াগুলো স্টিল নিয়ন্ত্রণ করতেছে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন এমন সব লোকেরা, মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেছে ভারত, এতে বলতে দ্বিধা করার কোনো সুযোগ নেই। মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেছে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা, এগুলোকে এখনো চিহ্নিতই করা হয়নি। আপনার বাংলাদেশ 53 বছর স্বাধীনতা লাভ করছে। এই 53 বছরে মাত্র 4-5টা বছর মিডিয়া একটা স্বাধীনতা উদযাপন করেছে। তারপর থেকে বাকি সময়টা পুরোটাই মিডিয়া শৃঙ্খলিত, তার হাত বাঁধা, তার ক্যামেরা বাঁধা, তার কলম বাঁধা, সে কী করবে? তাহলে মিডিয়াকে নিয়ন্ত্রণ করার এই প্রক্রিয়াগুলোকে ধ্বংস করতে হবে না? ধ্বংস যদি না করেন, আপনার ভাষায় তো মিডিয়া কথা বলবে না, মিডিয়া কথা বলবে আওয়ামী দানবদের ভাষায়, মিডিয়া কথা বলবে ভারত যেভাবে তাকে ডিকটেট করে সেই ভাষায়। তো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাঁচার রাস্তা হলো মিডিয়াকে মুক্ত করা। আরেকটা জিনিস,
এইখানে 53 বছরে বাংলাদেশে কোনো তথ্য পলিসি না, ইনফরমেশন পলিসি প্রণীত হয়নি। কতগুলো অধ্যাদেশ, কতগুলো অর্ডার দিয়ে, এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তার টুকটাক কাজগুলো চলে, পলিসি দেওয়া হয়নি সামনে। এই কারণে আজকে বাংলাদেশের অনাবৃত আকাশ দিয়ে গলিত পুজের মতো ইন্ডিয়ান চ্যানেলগুলো ডুবে যাচ্ছে। আর আমার দেশের এই যে দেখে এতগুলো চ্যানেল, আমার দেশের কোনো চ্যানেল ইন্ডিয়াতে দেখানো হয় না। কি বলা হচ্ছে যে বাংলাদেশের চ্যানেল ইন্ডিয়াতে দেখালে ইন্ডিয়ার সংস্কৃতির নিজস্বতা নষ্ট হয়। মা, আপনার চ্যানেল আপনার দেশে আমার চ্যানেল দেখালে আপনার সংস্কৃতির নিজস্বতা নষ্ট হয়, তো আপনার চ্যানেল দেখলে আমার নিজস্বতা কি মজবুত হয়? এই জায়গায় তো প্রশ্ন করতে হবে। কেন, আমি জানতে চাই এই সরকারের কাছে যে কেন এত 3 মাস হওয়ার পরও ইন্ডিয়ান চ্যানেলগুলো এক লাথি দিয়ে বাংলাদেশে বের করে দেওয়া হয়নি? ওয়াই? কেপি ওলি, নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি একটা লটকন দিয়ে একটা অর্ডার দিয়ে সমস্ত চ্যানেল, ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করে দিয়েছে। কেপি ওলি যেটা পারে, ছোট একটা দেশ, সেইটা আমাদের দেশের 18 কোটি মানুষের সরকার ভারতের সাথে যখন ডিল করে তখন মনে হয় যেন প্রভুর সাথে দাসের ডিলিং। এই প্রভুর সাথে দাসের ডিলিং, এটা হলো ইতর মানসিকতা, হীনমন্যতা। 150 বছর জমিদারদের পা চেটেছে আমাদের পূর্বপুরুষদের বিরাট অংশ। এই পাচাটাগুলো হয়তো মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে। এই বাঁকা মেরুদণ্ডের কারণে জেনেটিক্যালি আমাদের মধ্যে ইতরতা আছে, দুর্নীতি আছে। আমরা হলাম জেনেটিক্যালি কারাপ্ট, আমরা হলাম ইন্টেলেকচুয়ালি কারাপ্ট। কারণ আমরা চামচ দিয়ে চিনি খাই কার? 1757 সালে রাজাকার, যেগুলো 1857 সালে রাজাকার, বাংলাদেশের বুদ্ধিজীবীরা হলো 1757 সালে রাজাকার, 1857 সালে রাজাকারদের ফলোয়ার। 1857 সালে সারা ভারতে স্বাধীনতার যুদ্ধ হচ্ছে, শুধুমাত্র একটা শহর এবং তার ইন্টেলেকচুয়ালরা এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কুৎসিত ভাষায় পত্রিকায় লেখালেখি করেছে, বই লিখেছে, এটা লিখেছে, সেটা লিখেছে। একটা কলকাতার বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। সেই কলকাতার বুদ্ধিজীবীদের ফলোয়ার হলো আমাদের দেশের বুদ্ধিজীবীদের অন্তপক্ষে 90%, আপনাকে বলতেই হবে। এগুলোর সোজা করার দায়িত্ব নিতে হবে। তো সেই সোজা করার জন্য তথ্য, আপনার এই সংস্কার কর্মসূচিতে তথ্যকে রাখতে হবে। তথ্য মারা করে দিছে। আজকে মুক্তিযুদ্ধ, আরে যেটা আপনার আমাদের বিপ্লব 5ই আগস্ট, 50টা টিভি চ্যানেলে 50টা নাটক কি আপনি পাইছেন? পান নাই তো। 50টা গান কি পেয়েছেন আপনি এই রেভলিউশনের উপরে? পান নাই তো, কিছুই পান নাই। কি হয়, ওই ছবি 2-3টা দেখায়, এই হয়ে গেল আর কি। হিস্ট্রি তৈরি করা হচ্ছে না, বয়ান তৈরি করা হচ্ছে না। এইটা না করার জন্য ভবিষ্যতে এরা 15ই আগস্টের বীররা যে বিপদে পড়েছিল, সেই বিপদে পড়তে যাচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ হলো অকৃতজ্ঞ, জেনেটিক্যালি অকৃতজ্ঞ। কোরআন শরীফে আল্লাহ বারবার বলেছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ প্রাণী। এই অকৃতজ্ঞরা 15ই আগস্টের এই বীরদেরকে স্মরণ করে না। তাদের যখন ফাঁসিতে ঝুলানো হলো, কেউ তাদের পাশে এগিয়ে যায়নি। এইরকম একটা জাতি যে সঙ্গে সঙ্গে ভোল পাল্টায় আরেক রকম হতে পারে, এরকম একটা জাতির জন্য আপনার একটা শক্ত একটা ব্যবস্থাপনা না থাকলে সে ডিরেলড হবে। 2 নম্বর হলো সংস্কৃতি। 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত বাংলাদেশে কোনো স্বাধীন সংস্কৃতি নীতিমালা নাই। সংস্কৃতি বলতে আমরা বুঝি এটা রবীন্দ্রনাথের গান শুনবেন, এটা নজরুলের গান শুনবেন, লালন ফকির গান, হয়ে গেল সংস্কৃতি। ইজ ইট? সংস্কৃতি যদি ঠিক করতে না পারেন, আপনার জাতির সামনে বারবার এরকম গর্তে পড়বেন আপনি। আবার একটা 15 বছর আসবে, আবার একটা মুজিব আসবে, আবার একটা হাসিনা আসবে। আপনি যদি জাতির মনোজগৎকে প্রশিক্ষিত করতে না পারেন, তৈরি করতে না পারেন, সেইখানে আপনি বিপদে পড়বেন। হায়দ্রাবাদ, স্বাধীন সার্বভৌম হায়দ্রাবাদ, 84,000 বর্গ মাইলের একটা দেশ, 1.5 বছর স্বাধীনতার পরে লাভ করলো। আমাদের সাথে একসাথে স্বাধীনতা পেয়েছিল তারা। সেই দেশটাকে 6 দিনের যুদ্ধে ভারত দখল করলো। এই যুদ্ধ দখল করার আগের 1.5 বছরে কি করছে? ইন্টেলেকচুয়ালদের কিনেছে, রাজনীতিবিদদের কিনেছে, দাঙ্গা হাঙ্গামা লাগাইছে, মুসলিম হিন্দু বিরোধ লাগাইছে, লাগায় 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 এই যে আমাদের শাহরিয়ার কবিরদের মতো লোকদেরকে লেলিয়ে দিয়েছে। লেলিয়ে দিয়ে 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 তারপরে ইন্ডিয়া বলল না, হায়দ্রাবাদে হিন্দু নির্যাতন হচ্ছে, হায়দ্রাবাদ খুবই অমানসিক, বর্বরতা দেখাচ্ছে, মুসলিমরা হলো খুবই ক্রুয়েল, মুসলিমরা হলো মানে গণতন্ত্রে বিশ্বাস করে না, নাগরিক অধিকারে বিশ্বাস করে না। এই সমস্ত ভুজং ভাজং দিয়ে হায়দ্রাবাদ দখল করে নিল। সিকিম দখল করতে হায়দ্রাবাদে তো রক্ত ঝরেছে। সিকিম দখল করতে ভারতের 1 ফোঁটা রক্তও লাগেনি। কারণ দীর্ঘ সময়তে ব্রেন স্টর্মিং করে এমনভাবে ওদেরকে মোটিভেট করে ফেলছে
যে ওরা মনে করে তাই তো মহাভারতই তো সত্য, ভারতে বিলীন হয়ে গেলে আমি কন্যাকুমারী যাবো বিনা পাসপোর্টে, কত শান্তি, একটা দেশ ধ্বংস হয়ে গেল। তো এই জন্য সংস্কৃতি খুব ইম্পর্টেন্ট একটা বার। দগল ফ্রান্সের ইয়ের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফরাসি জাতির জন্য প্রথম যে কাজগুলো করেছিলেন তার একটা ছিল কালচারাল পলিসি। এমনভাবে বেঁধে দিয়ে গেছেন যে এদিক সেদিক কিছু কিছু হলো, মূল জায়গাতে ফ্রান্স আর কোনোদিন সরে নাই। এই জায়গায় আমাদের হাত দিতে হবে। বিচার বিভাগ, আমাদের বিচারকগুলো তো জানেনি, বিচারালয়গুলোকে 12টা বাজিয়ে দিয়েছিল 15 বছরে। এগুলো ধরেন কোনোটা হয়ে গেছিল মুজিব কোর্ট, কোনোটা হয়ে গেছিল পেটিকোট, এরকম নানান জিনিসে পরিণত হয়েছে। রাজনীতিবিদ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শেষ। তো এই শপথবদ্ধ রাজনীতিবিদগুলোকে আপনি ঢাকাতে রাখতে দিচ্ছেন, ঢাকাতে থেকে থেকে মজা আছে বাণিজ্য করতেছে, মজা আছে রাজনীতি নিয়ন্ত্রণ করতেছে। এগুলোকে প্রত্যেকটি বিভাগীয় শহরে হাইকোর্টে শাখা খুলতে হবে, বাউন্ড। এই ভূতের বাড়ি ভাঙতে হবে, প্রত্যেকটি বিভাগীয় শহরে হাইকোর্টে শাখা করতে হবে। এখানে বসে বসে জ্ঞান দেবেন, আর আমরা সেই জ্ঞান বছরের পর বছর মেনে নিলে হবে না। উপজেলা পর্যায়ে আদালতকে নিয়ে যেতে হবে, এটা সময়ের দাবি। আমার চাষি বুড়িঙ্গামারির জঙ্গল থেকে বেরিয়ে এসে ঢাকাতে এসে মাসের পর মাস পরে থাকার মতো তার টাকা নেই, জেলা শহরে আসার মতো তার পয়সা নেই, তাকে তার দরজার কাছে বিচারটা নিয়ে যেতে হবে। তারপরে গ্রিন বেল্ট, যে আমাদের উপস্থাপক প্রবন্ধ যিনি পাঠ করেন তিনি বললেন, আমি বলছি যে খালেদা জিয়ার সরকারের একটা কর্মসূচি ছিল গ্রিন বেল্ট কর্মসূচি, উপকূলীয় বনায়ন। এই উপকূলীয় বনায়ন কর্মসূচির খবর কি? জলবায়ু পরিবর্তনের যে ধাক্কায় আমরা পড়েছি সেটা বিপজ্জনক। এইখানে গ্রিন বেল্ট কর্মসূচিটা ছিল আমাদের খুব একটা মানে বাঁচার একটা ছিল। নদীগুলোকে শাসন করার দিকে হাত দিতে হবে। আর জাতির পিতা নামক এই জিনিসটি চিরকালের জন্য আমাদের সংবিধান থেকে বের করে দিতে হবে। কারণ জাতির পিতা মানেই হলো অন্য সকলের সমস্ত অবদানকে অস্বীকার করে একটা দৈত্য তৈরি করা, একটা দানব তৈরি করা। এই দানব তৈরি করার থেকে ফ্রাঙ্কেনস্টাইনের জন্ম হয়। এই দানব থেকে তৈরি হয়, আপনার ফ্যাসিস্ট তৈরি হয়, স্বৈরাচার তৈরি হয়। এই এক ব্যক্তির পূজায় বাংলাদেশকে 15 বছর বাধ্য করা হয়েছে, এক ব্যক্তির একটা পরিবার। এই জায়গার জন্য আমার মনে হয় এই টানটা উঠে দিতে হবে। কি আসতে পারে? আমেরিকান সিস্টেম না, আমরা তো আমেরিকার একটু মানে একটু আমেরিকার সাথে পথ ঘষাঘষি করতে পারলে আমরা তো খুশিই হই। তো ওই ঘষাঘষির কারণে আমরা আমেরিকার ফাউন্ডার্স অফ দ্য নেশন আমরা বলি, ফাউন্ডিং ফাদার্স বলি। ঠিক আছে, এখানে হাজি প্রথম 1342 সালে তিনি বাংলা নামে দেশ পত্তন করেছিলেন, শামসুদ্দিন ইলিয়াস শাহ। তাকে দিয়ে শুরু করে ধাপে ধাপে আসেন সিরাজউদ্দৌলা, ঈসা খাঁ, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একটা সাধারণ মানুষ কতটা গুরুত্বপূর্ণ ফাইট দিয়েছিলেন, ঈসা খাঁ। তারপরে হাজি শরীয়তুল্লাহ তিতুমির, তারপরে নবাব সলিমুল্লাহ, তারপরে শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক, সরওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এরপরে যদি মনে করেন সূর্য সেন, রাখেন সূর্য সেন, আমার আপত্তি নাই। তারপরে আসেন আপনার শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জেনারেল ওসমানী, বাস হয়ে গেল ফাউন্ডার্স অফ দি নেশন। এই জায়গায় আমাদের যেটা জাতীয় কবির ব্যাপারটা, জাতীয় কবির ব্যাপারে আমাদের রাজনীতিবিদরা চোয়ালে ফেনা তুলে ফেলায়। এমন ফেনা রুমাল দিয়ে মুছতে হয়। ফেনা কেন মুছতে হয়? আবেগ, বাস বস্তুগত কোনো ভূমিকা নাই। আজকে স্বাধীন দেশ 53 বছর জাতীয় কবি বলছে নজরুলকে, এটা সাংবিধানিক স্বীকৃতি নাই কেন? কি জন্য? সমস্যাটা কি? ইন্ডিয়া কি আমাদের পিতা? ইন্ডিয়া কি আমাদের স্বামী? ইন্ডিয়া কি আমাদের ভগ্নিপতি? যদি এগুলো কোনোটাই না হয় তাহলে আমার দেশের মানুষ আমার দেশের মতো করে পৃথিবীটা দেখবে, আমার পায়ে দাঁড়ায় আমি আকাশ দেখব। এইখানে কোনো রকম